মিরপুরে পাকিস্তানকে বাংলাদেশ যেভাবে করে কনভিনসিংভাবে এবং ডোমিনেট করে হারালো, সেই জয়ের পরে অনেকগুলো জিনিস নিয়ে কিন্তু কথা বলা দরকার ছিল, একটু লেট হলো। তারপরও আপনাদের সামনে চলে এসেছি। যেই পয়েন্টগুলো নিয়ে কথা বলতে চাই, প্রথম পয়েন্ট হচ্ছে, অনেকেই দেখছি যে কমেন্ট করছেন, অনেকেই দেখছি যে অনেক জায়গায় লিখছেন, পোস্ট করছেন যে মিরপুরের সেই ধান ক্ষেতের উইকেটে খেলে বা জিতে লাভটা কী। এখানে আমি এই পয়েন্টটা নিয়ে ডিসকাস করবো এই ভিডিওতে। তার সাথে সাথে আমি এখানে আমাদের ব্যাটিং অ্যাপ্রোচটা নিয়ে ডিসকাস করব, বোলিং কেমন রয়েছে সেটা নিয়ে কথা বলবো, এবং পাকিস্তানের ম্যানেজমেন্ট, পাকিস্তানের কোচ এবং পাকিস্তানের ক্যাপ্টেন যেই এক্সকিউজেসগুলো দিচ্ছেন, আসলে সেটা কেন দিচ্ছেন, তার পেছনে তাদের যে হেরে গেছে যে বাজেভাবে, সেইটাকে, হারটাকে বা তাদের ব্যর্থতাকে লুকানোর যে ব্যর্থ চেষ্টা তারা করে যাচ্ছে, সেটা নিয়ে কিন্তু থাকবে এই ভিডিওতে আমার আলোচনা। যাই হোক, আমি আবার ফেরত যাই সেই কথাটাতে। বাংলাদেশ যেই ট্রানজিশন পিরিয়ডের মধ্যে থেকে যাচ্ছিল, সেখানে কিন্তু আমরা অনেকেই অধৈর্য হয়ে যাচ্ছিলাম, কে আসবে, কে খেলবে। বাংলাদেশের এত পুয়ার অবস্থা, সেখানে যে শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কার মাটির থেকে টি-20 সিরিজে জিতে আসা এবং পাকিস্তানের সাথে মিরপুরে প্রথম টি-20টা জেতা। পাকিস্তানের সাথে জেতার পরে অনেকে আমরা যেমন খুশি, আবার অনেককে দেখা যাচ্ছে বলতে যে সেই হায় হতাশ আফসোস, ভাই এই জিতে লাভ কি, এইভাবে এই পিচে খেলে লাভটা কি। এখানে একটা কথা আপনাদেরকে মেনশন করে রাখি, আপনারা যদি বলে থাকেন যে 2021 বা 22-তে যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সাথে যে সিরিজটা আমরা জিতেছিলাম, ওই সেম কন্ডিশনটার সাথে যদি মিলিয়ে এখন বলেন যে এই উইকেটটা সেম উইকেট ছিল, তাহলে ইউ আর অ্যাবসলিউটলি রং। কারণ ওই উইকেটটা ছিল টোটালি ডেড, স্লো, লো টার্নিং, বল আপনার হাঁটুর উপরে উঠছিল না। কিন্তু এইখানে বাংলাদেশ যদি আপনার 16 ওভারের মধ্যে ম্যাচটা জিতে যায় পাকিস্তানের সাথে, তাহলে আপনাকে মানতেই হবে যে 110 চেজ যদি বাংলাদেশ 16 ওভারের মধ্যে করে ফেলে, তাহলে বাংলাদেশ যদি আপনি দেখেন যে আরও 20টা 22টা 24টা বল খেলতে পারলে, বাংলাদেশ কিন্তু সেখানে আপনি অ্যাটলিস্ট 40টা রান ধরেন, তাহলে 150 হয়। যদি 150 হয়, তাহলে এই পিচটা কোনোভাবেই 110-এর পিচ ছিল না। আবার এটাও মানছি বা এটাও বলতে চাই যে এই পিচটা কোনোভাবেই 200 রানের পিচও ছিল না। ইট ওয়াজ নট দ্যাট কাইন্ড অফ উইকেট যে আপনি গিয়েই সেট না হয়েই আপনি শর্টস খেলা শুরু করে দিবেন। সো এইখানে কিন্তু একটা ট্যাকটিক্যাল মিস্টেক পাকিস্তান করেছে, যেটা বাংলাদেশ করেনি। কারণ সেকেন্ড হাফে ব্যাটিং করাটা কিন্তু ইট ইজ মোর ডিফিকাল্ট। আপনার তখন পিচ একটা হাফ খেলা হয়ে যাবে, পিচ ইউজড পিচ থাকবে। সো 20 ওভার পরে পিচের এত বেশি চেঞ্জ হয় না, তারপরেও তো 20টা ওভার খেলার পরে আপনাকে ব্যাট করতে নামতে হচ্ছে। এই কন্ডিশনে যদি বলি, সেখানে বাংলাদেশ যেভাবে করে ব্যাট করেছে আর পাকিস্তান যেভাবে করে ব্যাট করেছে, এখন আসছে আমার নেক্সট পয়েন্টটাতে। বাংলাদেশের ব্যাটিংটা ছিল খুবই সেন্সিবল। প্রথমেই কিন্তু দেখেন আপনি, তানজিদ তামিম এবং লিটন দাস কিন্তু শর্ট খেলতে থেকে আউট হয়ে গেছেন। তানজিদ তামিমের যেটা ছিল যে তিনি এক্সপেক্ট করছিলেন বল ব্যাটে খুব ইজিলি চলে আসবে, এবং তিনি শর্ট খেলা ট্রাই করেছেন, বাট হি ওয়াজ লেট টু রেসপন্ড। আর এই কারণে কিন্তু তানজিদ তামিম আউট হয়ে গেছেন। পাকিস্তানের ব্যাটাররা কিন্তু সেম কাজটা করেছে। দেখেন, ফাখার জামান যদি 44 করতে পারে, এবং তিনি যেই স্টাইলে বা যেই অ্যাপ্রোচে খেলাটা চালিয়ে যাচ্ছিলেন, সেখানে কিন্তু ফাখার জামান ইজিলি আরও বেশি রান করতে পারতেন, যদি কিনা ওইভাবে একটা খুশদিল শাহর সাথে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে রান আউটটা না হয়ে যেত। এবং ইট ওয়াজ টোটালি আ কমেডি অফ এরর, যেখানে কি খুশদিলের কল ছিল, খুশদিল রেসপন্স করার নাই, হাফ ক্রিজে এসে আসলে ফাকার আর কিছু করার ছিল না। সো ফাকার যেখানে পেরেছেন, সেখানে কেন অন্যান্য ব্যাটাররা পারেনি? আপনি যদি খেয়াল করে দেখবেন, মোহাম্মদ হারিস, তারপরে হাসান নওয়াজ, হ্যাঁ, এদের উইকেটটা কিন্তু ছিল, তারা পুরো র্যাশ শট খেলতে গিয়ে আউট হয়েছেন। এখন পাকিস্তানেরও একটা ট্রানজিশন পিরিয়ড চলছে, বা ট্রান্সফরমেশনের জন্য তারা যেটা করেছে, তারা যে স্ট্র্যাটেজিতে এগিয়েছে, সেটা হচ্ছে বাবর আজম, রেজওয়ান, তারপর হারিস রো, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হাসান আলী, শাদাব খান, সবাইকে কেউ কেউ ইঞ্জুরির কারণে, বাট এদেরকে অফ রেখে বা ড্রপ করে যে নতুন সেট অফ প্লেয়ারদেরকে দিয়ে তারা প্রত্যেকটা সিরিজে ট্রাই করাচ্ছে। কারণ তারা একটা অ্যাটাকিং অ্যাপ্রোচে খেলতে চায়, তারা ফিয়ারলেস অ্যাপ্রোচে খেলতে চায়, তারা হচ্ছে অল আউট অ্যাটাকে খেলতে চায়। ওকে, দ্যাটস ফাইন। আর পাকিস্তানের পিচটাকে কিন্তু যদি বলা হয় হাইওয়ের পিচ ঢালা রাস্তা, আর বাংলাদেশেরটাকে আপনি বলছেন ধানক্ষেত, এটা পাকিস্তানের টোটালি একটা ডিসগাস্টিং এক্সকিউজেস। কারণ পাকিস্তান যে ব্যাটিংয়ে কতটা বাজে অ্যাপ্রোচে খেলেছে এইখানে, এখন তারা পিচটাকে রিড করতে পারেনি, তারা কন্ডিশনটাকে রিড করতে পারেনি। ফাকার জামান তো খুবই ভালো খেলছিলেন, খুশদিল শাহ তো আপনার দুইটা ভালো ছক্কা মেরেছেন। তাহলে হাসান নওয়াজ বা ওই যে মিডলে বা প্রথমেই যে পাওয়ার প্লেতে 41 রানে 4 উইকেট পড়ে গেল, ওইটাই কিন্তু পাকিস্তানকে একদম খেলা থেকে ছিটকে ফেলেছে। সো ওইখানে যখন নাকি পরপর 2টা উইকেট পড়ে গেল, হাসান নওয়াজ বা মোহাম্মদ হারিস আসার পরে কিছুটা সময় তো নিতে পারতেন না তারা?
এটা কিন্তু তাদের ব্যাটারদের অ্যাপ্রোচের মিস্টেক, কিন্তু তারা তাদের টিম ম্যানেজমেন্ট থেকে, যেমন তাদের কোচ মাইক হেইসন এবং তাদের ক্যাপ্টেন সালমান আলী আগা বলছেন যে ঢাকার এই পিচে খেললে বাংলাদেশ জিততে পারে, বাংলাদেশ এইখানে জিতে কিছুই করতে পারবে না। আপনি বাংলাদেশের প্রথমে দেখেন 7 রানে যখন 2টা উইকেট পড়ে গিয়েছিল তখন কিন্তু একটা ডেঞ্জার ফিল হচ্ছিল, কিন্তু সেখান থেকে পারভেজ হোসেন ইমন এবং তাহিদ হৃদয় যে 73 রানের পার্টনারশিপটা করলো সেটা কিন্তু খুবই সেন্সিবল ছিল। তাহিদ হৃদয় যেটা করেছেন, স্ট্রাইক রোটেট করেছেন, সাথে কিন্তু আবার অ্যাগ্রেশনও শো করেছেন। হ্যাঁ, তাহিদ হৃদয়কে নিয়ে কিন্তু শ্রীলঙ্কা সিরিজের পর অনেক বড় একটা সমালোচনা উঠেছিল যে তাহিদ হৃদয়ের টি-20-র অ্যাপ্রোচটা নিয়ে। তাহিদ হৃদয়কে আসলে কি এইখানে এই কন্ডিশনে, আমি কিন্তু আমার আগের ভিডিওতে বলেছিলাম যে ভেরি ট্রিকি কন্ডিশন, এখানে তাহিদ হৃদয়কে 4-5-এ কিন্তু ইম্পর্টেন্ট হবে বাংলাদেশকে ওই যে 7 থেকে 10, 11, 12 ওভার পর্যন্ত ক্যারি থ্রু করার। পারভেজ হোসেন ইমন ভাই, আমি একটা ভিডিও করেছিলাম তানজিদ তামিমকে নিয়ে, আমি আরেকটা ভিডিও করব পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিমের রোলটাকে নিয়ে। বাংলাদেশে অনেক বছর পর, ইভেন তামিম ইকবাল যখন ছিলেন, আপনি খেয়াল করে দেখবেন ইট ওয়াজ শাহরিয়ার নাফিস ওয়ান্স, যিনি কিনা বাংলাদেশের ওপেনিংয়ের একটা রেভলিউশন ঘটিয়েছিলেন যে তার পারফরমেন্স দিয়ে। এবং শাহরিয়ার নাফিসের পরে কিন্তু তামিম ইকবাল এসেছিলেন, কিন্তু তাদেরকে বেশি দিন একসাথে খেলতে দেখা যায়নি। শাহরিয়ার নাফিস পরে কিন্তু দল থেকে বাদ হয়ে গিয়েছিলেন, এবং তারপরে যখন তামিম ইকবাল কিছুদিন, জুনাইদ সিদ্দিকী, কিন্তু আসলে ওইরকম স্টেবল দুইটা ওপেনিং ব্যাটারকে নিয়ে, মানে ওপেনিং পেয়ার হিসেবে বাংলাদেশকে কিন্তু অনেক দিন ধরেই গড়ে উঠতে দেখা যায়নি, যেটা কিনা কিছু অংশে আমি যদি বলি ওই ব্যাক ইন লেট 90s দিকে যেটা আমরা দেখতাম যে রমেশ কালাবিতারানা এবং সানাত জয়সুরিয়ার যে ওপেনিং পেয়ারটা ছিল, বা আমি যদি টু সাম এক্সটেন্ট বলি যে ম্যাথিউ হেইডেন এবং অ্যাডাম গিলক্রিস্টের যে এরকম ডেভাস্টেটিং পার্টনারশিপ ছিল ওপেনিংয়ে, আমাদের পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিমকে কিন্তু সময় দিতে হবে। কারণ এই দুইটা ছেলে, আপনি যদি সৌম্য সরকারকে 6, 7, 8 বছর, 10 বছর একটানা সময় দিতে পারেন, খেলাতে পারেন, ফর্মে না থাকার পরও আপনি বারবার তাকে দলে নিতে পারেন, তাহলে এই দুইটা ছেলে আপনাকে রেজাল্ট এনে দেবে। এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি, আজকের এই ভিডিওতে আরও একবার বলে যাচ্ছি যে এই দুজনকে যদি এনাফ চান্সেস দেওয়া যায়, তাহলে এই দুজন বাংলাদেশের নেক্সট বিগ প্রসপেক্ট হয়ে উঠবে। এবং একটা কথা মাথায় রাখতে হবে যে এদের যে ফিয়ারলেস অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটাকে নষ্ট করা যাবে না, এই অ্যাপ্রোচটাকে ধরে রেখে তাদেরকে খেলাতে হবে, এই অ্যাপ্রোচটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। কখনো কখনো কিন্তু দুইজনের কেউই পারফর্ম করবে না, কখনো কখনো একজন পারফর্ম করবে, আরেকজন পারফর্ম করবে না, কিন্তু আপনি জাস্ট এটা মাথায় রাখবেন, তারা এখনও কিন্তু লেস এক্সপেরিয়েন্সড। আপনি তাদেরকে যত রকম ভাবে অপরচুনিটি দিবেন, যত রকমভাবে তাদেরকে আরও টাফ কন্ডিশন এক্সপোজ করে দিবেন, তারা আরও বেশি কিন্তু এক্সপিরিয়েন্স গ্যাদার করবে। এই দুইটা ব্যাটসম্যানকে কিন্তু ব্যাকিং করে যাওয়া দরকার আমাদের টিম ম্যানেজমেন্টের, এবং তাদের যেখানে যেখানে নাকি টেকনিক্যাল ডিফিকাল্টিজ আছে বা টেকনিক্যাল এরর রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু কাজ করতে হবে। কারণ আমার কাছে মনে হয় যে এই দুইজন যেদিন যেদিন জ্বলে উঠবেন একসাথে, আপনি যদি জাস্ট চিন্তা করেন, পৃথিবীর কোনো দল নাই যেই দল নাকি একটা প্রেশার ফিল করবে না যখন নাকি এই দুজন সমান তালে হিটিং বা শর্টস খেলা শুরু করবেন। এই বছরে কিন্তু একটা স্ট্যাটস আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে হায়েস্ট বা টপ 6 হিটারদের মধ্যে কিন্তু আমাদের তানজিদ হাসান তামিম 1 নম্বরে রয়েছেন, এবং টপ 5-এর মধ্যে কিন্তু পারভেজ হোসেন ইমন রয়েছেন। চিন্তা করে দেখেন, যেই টি-20তে আমরা পিছিয়ে থাকতাম, যেই টি-20তে আমাদের ভয় কাজ করে, যেই 6 সিটিং ক্যাপাবিলিটি আমাদের নাই বলে আমরা এত হাউকাউ করেছি, সেইখানে আমাদের দুইটা ব্যাটার, দুইটা ওপেনিং ব্যাটার টপ 5 হাইয়েস্ট 6 হিটারদের ভিতরে কিন্তু দুইজনই রয়েছেন। সো এটা আমাদের জন্য একটা প্রাউড ফিল করার বিষয়, এবং এই দুইজনের উপরে কিন্তু ভরসা রাখার সময় আমাদের এখন এসেছে। বাংলাদেশ খুবই ভালো খেলেছে এখানে। সব থেকে বেটার যে কথাটা বলবো যে এই পিচটা ডেড পিচ ছিল না, এই পিচটা স্লো পিচ ছিল, বাট এই পিচটা 110-এর পিচ ছিল না, এই পিচটা ছিল 150-এর পিচ। এখন সেকেন্ড টি-20তে কি এই সেম পিচটাই থাকবে কিনা, আমার কাছে মনে হয় সেকেন্ড টি-20তে এইরকমই পিচ থাকবে, বা কন্ডিশনটা ঠিক এরকমই থাকবে, সিমিলার থাকতে পারে। বাংলাদেশকে সেকেন্ড টি-20তে জিতে সিরিজ জয়টা এখনই নিশ্চিত করে ফেলবে। বাংলাদেশ কি কোনো রকম কোনো চেঞ্জ করবে 11 থেকে, নাকি সেম অ্যাপ্রোচে সেম 11টা নিয়েই খেলবে? আমার কাছে মনে হয় যে বাংলাদেশ সেম 11টা নিয়ে খেলবে। পাকিস্তান কি সেকেন্ড টি-20তে কামব্যাক করতে পারবে? ইটস এ বিগ কোয়েশ্চেন। কারণ তারা এখন সতর্ক হয়ে যাবে যে না, তারা যেই অল আউট অ্যাটাকে গিয়েছিল সেইভাবে হয়তো বা তারা অ্যাপ্রোচ করবে না ম্যাচটাকে, তারা ডিফারেন্টভাবে একটু সেট হয়ে বা সেটেল হয়ে বা দেখে খেলে, যেই বলটা নাকি খারাপ বল থাকবে সেই বলটাকে হিট করার জন্য এই অ্যাপ্রোচই তারা হয়তো বা খেলবে বলে আমার ধারণা। তো আশা করি আমি আমার পয়েন্টগুলো আপনাদের সাথে ক্লিয়ার করতে পেরেছি, এবং আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ 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 মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই দোয়া করবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।